নমস্কার। আজকে আমরা রিসার্চ এথিক্স এর একটি অংশ কপিরাইট নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করার আগে আমি নিজের পরিচয় দিয়ে দিই। আমার নাম হচ্ছে লাবণ্য সরকার। আমি জয় হিন্দ কলেজ, বসন্ত সিং ইনস্টিটিউট অফ সায়েন্স, JD লালবানি কলেজ অফ কমার্স অটোনমাস, মুম্বাই এ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাছাড়া আমি নিজের PhD ও করছি আর নেট এক্সামও ক্লিয়ার করেছি। এবার শুরু করা যায়। লেকচার প্ল্যানটা জেনে নিই। আমরা আগে জানবো ডেফিনিশনটা কি কপিরাইটের, তার মানেটা কি হয়, তাছাড়া কোন সিম্বল ইউজ হয়, কোন বিষয়গুলো কপিরাইটের মধ্যে আসে আর কোন বিষয়গুলো আসে না, অথরের যে অথর আছে কপিরাইটের তার কি অধিকার, কোন লজ আর রুলস আছে ভারতবর্ষে যে কপিরাইট নিয়ে আছে, ওনারশিপের কি মানে আর তার মধ্যে কি আসে না, কপিরাইটের জন্য রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয়, কত বছরের জন্য কপিরাইট হয়, কপিরাইটের লঙ্ঘনের মধ্যে কি আসে আর তার রেমেডিটা কি। আগে বুঝে নি কপিরাইটের মানে। কপিরাইট হলো একটি আইনি শব্দ যা নির্মাতাদের তাদের সাহিত্য এবং শৈল্পিক কাজের উপরে যে অধিকার হয় তা বর্ণনা করতে ব্যবহার করা হয়। এটা একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আমি খুব পরিশ্রম করে একটা রিসার্চ পেপার লিখি, ওটা আমার রিসার্চ পেপার, এই জন্য এটা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। প্রথমবার কপিরাইট নিয়ে চর্চা হয় ইউরোপে, যখন প্রিন্টিং প্রেসটা হয়। কিন্তু তারপরে বার্ন কনভেনশন, যেটা 1886 এ হয়েছিল, ওটা প্রথমবার কপিরাইট দেশ বিদেশ সব জায়গায় ওটা নিয়ে আলোচনা। তারপরেই কপিরাইট টার্ম আর এই লস গুলো প্রত্যেকটা দেশে আসে। কপিরাইটের যা সিম্বল হচ্ছে ওটা হচ্ছে সি। এই একটা সার্কেলের মধ্যে সি হচ্ছে কপিরাইটের সিম্বল। আপনি কখনো কখনো পি এরকমও দেখতে পারবেন। এটা হচ্ছে ফোনোগ্রাম এর জন্য, নালে অডিও রিলেটেড যা কপিরাইট আছে ওটার জন্য, কিন্তু বেশ ভাগে আপনি এটাই দেখবেন। তারপর কোন বিষয়গুলো কপিরাইটের মধ্যে আসে? সাহিত্য রিলেটেড যা আছে সবকিছুই কপিরাইটের মধ্যে আসে। যদি আমি একটা কবিতা লিখি, না হলে একটা রিসার্চ পেপার লিখলাম, একটা নিউজ পেপার আর্টিকেল লিখলাম, নভেল লিখলাম, এগুলো সবই কপিরাইটের জন্য আসে। তারপর কম্পিউটার প্রোগ্রাম না যদি ডেটাবেস আমি বানালাম, ওটাও কপিরাইটের মধ্যে আসে। একটা সিনেমা লিখলাম না সিনেমা বানালাম, গান গাইলাম, নাচের কোরিওগ্রাফি করলাম, ওই সব কপিরাইটে আসে। তাছাড়া যদি একটা পেন্টিং বানালাম, আঁকলাম, ছবি কারোর তুললাম, না একটা স্কাল্পচার বানালাম, এগুলোও আসে। আর্কিটেকচার বুঝতে ওই মনিউমেন্টস যা হয়, তাজমহল, কুতুব মিনার, এগুলো সব কপিরাইটে আসে। তাছাড়া বিজ্ঞাপন, জিওগ্রাফিক্যাল ম্যাপ আর টেকনিক্যাল ড্রয়িং গুলো কপিরাইটের মধ্যে আসে। কিন্তু তাহলে ব্যাপারটা কি, মানে কি আসে না? এটা বলছে কি এটা শুধু এক্সপ্রেশন অফ আইডিয়াসটা কভার করে, আর অ্যাকচুয়াল আইডিয়াটা না। অ্যাকচুয়াল আইডিয়া, প্রসিজার, মেথড অফ অপারেশন আর ম্যাথমেটিক্যাল কনসেপ্ট এইগুলোকে কভার করে না। একটা উদাহরণ দিই। আমি ভাবলাম কি আমি একটা কুইজ শো বানাবো টিভিতে, কিন্তু আপনি জানেন কত নানা রকম কুইজ শো আছে। দাদাগিরি ভাবুন, KBC, ডেরিক ওব্রায়েনের কুইজ শো, টাটা ইনস্টিটিউটের কুইজ শো। তো কপিরাইটটা যা হবে ওটা কুইজ শোর উপরে হবে না, ওটা এই KBCর উপরে কপিরাইট হবে, দাদাগিরির উপরে কপিরাইট হবে, আর ডেরিক ওব্রায়েনের কুইজ শোর উপরে কপিরাইট হবে। তো আইডিয়ার উপরে কপিরাইট হচ্ছে না, ওই আইডিয়াটা কিভাবে আমি এক্সপ্রেস করছি ওর উপরে কপিরাইট আছে। ঠিক আছে? তাছাড়া কপিরাইটটা টাইটেল, স্লোগান না লোগোর উপরে হতেও পারে, নাও হতে পারে। এখন আমার রিসার্চ পেপারের নাম যদি আমি রাখি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন ইন্ডিয়া, ঠিক আছে? তো এটা খুব একটা ইউনিক টাইটেল হলো না, আমার খুব একটা পরিশ্রম করতে হয়নি, নাই আমার খুব একটা সময় গেছে এই টাইটেল ভাবতে, এজন্য এটার জন্য কপিরাইট হবে না।
কিন্তু যদি আমি একটা লোগো ডিজাইন করলাম অনেক বছর ধরে, মানে পেপসির একটা লোগো আছে, হ্যাঁ, কোকো কোলার একটা লোগো আছে, ওরা অনেক পরিশ্রম করে, অ্যাপেলের যা ফোন আছে ওটার একটা লোগো আছে, ওরা অনেক পরিশ্রম করে রিসার্চ করে ওই লোগোটা বানিয়েছে, তাহলে ওর উপরে কপিরাইট হতে পারে। হ্যাঁ, তো কতটা কাজ গেছে, কতটা পরিশ্রম হয়েছে ওই সিম্বলটা বানানোর জন্য, তার উপরে বোঝা যাবে কি কপিরাইট পাওয়া যাবে কি পাওয়া যাবে না। তারপর একটি অথারের কি অধিকার, এখানে যখন আমি অথার বলছি তার মানে লেখক না। আমি এইমাত্র বললাম কি কপিরাইটে অনেক কিছু আসে, যদি একজন যে গান গাইছে না একজন যে ছবি আঁকছে তারাও অথারই তাদেরকেও অথার মানা। তো যে ওই কাজ যে কাজটা করেছে ওকে অথার মানা হচ্ছে, আর লেখককে না। এই অথারের কি অধিকার? অথারের দুটো অধিকার, একটা হচ্ছে অর্থনৈতিক আর অন্যটা হচ্ছে নৈতিক অধিকার। অর্থনৈতিকে পয়সা পাওয়া যাবে যদি আমার কাজ কেউ রিপ্রডিউস করেছে না ওটাকে একটুখানি মডিফাই করে নিজের কাজ বলে, তাহলে আমি পয়সা পাবো। মরাল রাইটস নাহলে নৈতিক অধিকারের মানে এটা হচ্ছে কি আমি কোনো পয়সা তো পাচ্ছি না, কিন্তু লোকে জানবে কি হ্যাঁ এই কাজটা লাবণ্য করেছে। তো যদি আমি নিজের অর্থনৈতিক অধিকারও কাউকে দিয়ে দিই, তবুও ওই মরাল রাইট নাহলে নৈতিক অধিকার আমার কাছেই থাকবে, আর লোকে জানবে এই কাজটা লাবণ্যর আছে। তো এই দুটো অধিকারের জন্য কপিরাইট এর জন্য রেজিস্ট্রেশন করা হয়। ইন্ডিয়াতে কপিরাইট অ্যাক্ট 1957 ইমপ্লিমেন্ট করা হয় প্রথমবার। তার আগে কোনো অ্যাক্ট ছিলই না ইন্ডিয়াতে। এটা কিন্তু ইমপ্লিমেন্ট মানে কপিরাইট অ্যাক্টটা যাচ্ছে ইফেক্টে এসেছে, মানে ইমপ্লিমেন্ট হয়েছে 1958 এর জানুয়ারিতে। এটাকে 6বার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেটা হচ্ছে 1983, 1984, 1992, 1994, 1999 আর লাস্ট হচ্ছে 2012-তে। কপিরাইট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2012 যা আছে এখন প্রচলনে আছে। কিন্তু এটাকে কেন অ্যামেন্ড করা হলো? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওদের দুটো ট্রিটি ছিল, ওয়ার্ল্ড কপিরাইট ট্রিটি and WIPO performances and phonograms treaty। তো এটা না বেসিক্যালি ওই কম্পিউটার রিলেটেড যা আছে আর অডিও রিলেটেড যা আছে ওদের কপিরাইটের সাহায্যের জন্য এই দুটো ট্রিটিজ ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তো তাই প্রয়োজনের জন্যই আমরাও অ্যামেন্ডমেন্ট করি 2012-তে, আর এখন আমরা কপিরাইট অ্যাক্ট 2012টা ফলো করি। এখন কোন কোন অথরিটিজ আছে ভারতবর্ষে কপিরাইট নিয়ে? 3টে অথরিটি আছে। প্রথম হচ্ছে কপিরাইট অফিস, দ্বিতীয় হচ্ছে কপিরাইট বোর্ড, আর তৃতীয় হচ্ছে কপিরাইট সোসাইটি। এখন কপিরাইট অফিসটা যা আছে নিউ দিল্লিতে আছে, দ্বারকাতে। হ্যাঁ, ওটার অফিসের যা মানে কন্ট্রোলটা পুরোটাই রেজিস্ট্রার অফ কপিরাইটস এর হাতে আছে, আর এই রেজিস্ট্রার অফ কপিরাইট যা আছে এই সেন্ট্রাল গভর্নমেন্টই অ্যাপয়েন্ট করে। কপিরাইট বোর্ডের কি কাজ? কপিরাইট বোর্ড যদি দেখো আমি নিজে আর একটা কাজ নিয়ে গেলাম কপিরাইট অফিসে কি আমি এটা নিয়ে রেজিস্ট্রেশন করতে চাই কপিরাইটে, কিন্তু কপিরাইট অফিসের রেজিস্ট্রার বললেন কি এই কাজটা আগেই কেউ পাবলিশ করে দিয়েছে, এজন্য তা আপনি এই কাজের জন্য কপিরাইটটা পাবেন না। কিন্তু যদি আমি এটা নিয়ে স্যাটিসফাই হলাম না, আমি কপিরাইট বোর্ডের কাছে যেতে পারি আর আমি বলতে পারি কি না আমার কাজ যা আছে ইউনিক আছে, হ্যাঁ আমার এটা নিয়ে কপিরাইট আমি ডিজার্ভ করি এটা নিয়ে একটা কপিরাইট। তো কপিরাইট বোর্ড এরকম যত ডিসপিউটস আছে ওগুলো সেটেল করে। ঠিক আছে, তারপর হচ্ছে কপিরাইট সোসাইটি। কপিরাইট সোসাইটি মানে একটি অথর আর তার সাথে যতগুলো ওনার্স আছে কপিরাইটে তারা একসঙ্গে আসে,
আর একটা সোসাইটি বানায়। একটা উদাহরণ দিই, আমি একটা উপন্যাস লিখলাম, হ্যাঁ, ওই উপন্যাস নিয়ে আরো অনেক লোক ওরকমই কিছু কিছু লিখতে চায়, কিন্তু আমি কত লোকের কাজ দেখবো? একজন অথরের জন্য, একজন লেখকের জন্য এত পসিবল না। এই জন্য আমার ছাড়া যে ওনার্স আছে এই কপিরাইটের, ওরা দেখবে কি কিভাবে কে ওই কাজটা নিয়ে আর ফার্দার কোনো কাজ করছে না, মডিফাই করছে না, রিডিস্ট্রিবিউট করছে। তো শুধু আমি না, এই পুরো সোসাইটির কালেকটিভ একটা রেসপন্সিবিলিটি হয়ে গেল। হ্যাঁ, তো এই জন্য কপিরাইট সোসাইটি বানানো হয়। কপিরাইট সোসাইটির জন্য রেজিস্ট্রেশন দরকার, আর যে কেউ রেজিস্টার করতে পারে তার জন্য। তারপর হচ্ছে ওনারশিপের কি মানে। কপিরাইট অ্যাক্ট 1957 এই মাত্র বললাম, তার সেকশন 17 আমাদেরকে বলে ওনারশিপের এক্সাক্ট মানেটা কি। তো যে কেউ অথর আছে, আমি আবার বলছি অথর মানে শুধু লেখক না, যে ওই কাজটা করেছে তাকে অথর মানা হচ্ছে। ওই অথরই প্রথম ওনার হয় ওই কপিরাইটের। আর এখানে ওনারশিপ আর অথরশিপের মধ্যে একটা ক্লিয়ার ডিফারেন্স বলা হচ্ছে, কি কি ডিফারেন্স আছে ওনারশিপ আর অথরশিপের মধ্যে। হ্যাঁ, এবার আমরা একটু দেখে নিই কি ওনারশিপে কি আসে না। লিটারারি, ড্রামাটিক, আর্টিস্টিক ওয়ার্ক এইসব আসে না। ফটোগ্রাফ, পেন্টিং, পোর্ট্রেট, এনগ্রেভিং or cinematographic film, work made in the course of employment, lectures delivered in public, government work, work made on behalf of a public undertaking, and works of certain international organizations. এগুলোর মানে বুঝে নি। এই থার্ড পয়েন্টটা দেখুন, ওয়ার্ক মেড ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট। হ্যাঁ, আমি এক জায়গায় একটা রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করছি। ওই রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করার সময় আমার মাথায় একটা আইডিয়া আসলো, ওটা নিয়ে আমি রিসার্চ করলাম। তো ওই রিসার্চ পেপারের যা কপিরাইট আছে, ওটার ওনারশিপ হবে ওই রিসার্চ ইনস্টিটিউটের কাছে, শুধু আমার কাছে না। কেন? আমি ওই যদি ওখানে চাকরি করতাম না, তাহলে ওদের ডেটাবেসটা ইউজ করতে পারতাম না, ওদের গাইডেন্সটা পেতাম না, তাহলে আমি নিজের কাজটা শেষ করতে পারতাম না। এজন্যই ওরা আমার কাজের ওনারশিপ ওদের কাছে চলে যায়। হ্যাঁ, ওরকমই আরেকটা উদাহরণ দেখিনি। যদি আমি একটা আর্টিস্ট আছি আর আমি কারোর একটা পোর্ট্রেট বানাচ্ছি, কোনো একজন মডেলকে সামনে বসালাম আর ওর পোর্ট্রেট বানালাম, কিন্তু আগে থেকে যদি কোনো একটা অ্যারেঞ্জমেন্ট নেই, তাহলে ওনারশিপটা ওই মডেলের হাতে চলে যায় আর আমার হাতে আসে। কেন? কেন কি আমি ওর মানে বডিটা দেখে আমি একটা পোর্ট্রেটটা বানাচ্ছি, মুখটা দেখে আমি পোর্ট্রেট বানিয়েছি। তো এটা আমার ইমাজিনেশন না, এই জন্যে ওই ওনারশিপটা ওই মডেলের হাতে চলে যায়। যদি আগে থেকে একটা এগ্রিমেন্ট করা হয় কি না, যা আমি আঁকবো ওটা আমার, ওনারশিপটা আমার কাছেই থাকবে, তোমার কাছে থাকবে না, তাহলে ওনারশিপটা ওর হাতে যাবে। আর যদি তাহলে আমার হাতে আসবে, না হলে ওর হাতে চলে যাবে। ঠিক আছে? সিমিলারলি হচ্ছে গভর্নমেন্ট ওয়ার্ক। যদি আমি কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্টে কাজ করছি আর গভর্নমেন্টের জন্য কিছু কাজ করছি, তাহলে ওই কাজের ওনারশিপটা আবার, ওর কপিরাইটের ওনারশিপটা গভর্নমেন্টের হাতে হবে আর আমার হাতে হবে না। আর যদি আমি নিজের হাতে চাই, তাহলে আগে থেকে একটা এগ্রিমেন্ট করে রাখতে হবে গভর্নমেন্ট না ওই মডেল না হলে ওই এমপ্লয়ের সাথে, কি দেখো আমি যা কাজ করব ওটার ওনারশিপ শুধু আমার কাছে থাকবে, আপনাদের হাতে যাবে না। তাহলেই ওই ওনারশিপটা শুধু আমার হাতে থাকবে, না হলে এইসব ওনারশিপ এদের কাছে চলে যাচ্ছে। তারপর একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কি কপিরাইট করা কি খুব জরুরি? যদি আমি কপিরাইট করি না তাহলে কি আমার কোনো অধিকার হবে না? কপিরাইট করা মোটেও জরুরি না। যদি একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা গান গাইলাম আর ইউটিউবে ওটার ভিডিও আমি পোস্ট করে দিলাম, তাহলেও ওটার যত অধিকার হবে শুধু আমার হাতে হবে। হ্যাঁ, তো একটা রেজিস্ট্রেশন করা জরুরি না, কিন্তু রেজিস্ট্রেশনের আবার লাভ আছে। কি লাভ? যদি একটা আমার কাছে সার্টিফিকেট আছে রেজিস্ট্রেশনে কি এটার কপিরাইট আমার হাতে, তাহলে কি হবে,
আগামী কালে না কোনো টাইম ফিউচারে যদি কোনো একটা ডিসপিউট হয় আর কেউ বলে না এই গানটা তো আমি গেয়েছিলাম আগে, এটা লাবণ্য গায়নি, তাহলে আমার কাছে প্রুফ নাও হতে পারে, কিন্তু যদি আমার কাছে ওই সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনটা আগে থেকেই আছে, তাহলে আমি ওই কোর্টে ওটাকে প্রমাণ হিসাবে প্রেজেন্ট করতে পারি কি দেখো এই কপিরাইটটা তো আমার কাছে আছে, তো এ যা বলছে এর কথা শুনুন না, শুনুন প্লিজ শুনবে না। ঠিক আছে, তো এই একটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন দিচ্ছে আমাকে, তাছাড়া আর কিছু না। এবার দেখে নি প্রসিজার কি আছে কপিরাইটের রেজিস্ট্রেশনের জন্য। একটা ফর্ম আছে, ফর্ম 14 ওই ফর্মটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, নাহলে ওই রেজিস্ট্রেশন কপিরাইটের অফিস যেটা নিউ দিল্লিতে আছে ওখান থেকে আপনি ফর্ম নিতে পারেন, আর ওটা ফিল করতে হবে। যদি আপনি একটা থেকে বেশি কাজ করেছেন আর প্রত্যেকটা কাজের জন্য আপনি কপিরাইটের জন্য রেজিস্টার করতে চান, তাহলে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে। আমি একটা গান গেয়েছি বর্ষাকালের উপরে, আর একটা গান গেয়েছি আমি স্কুলের উপরে, ঠিক আছে, তো দুটোই গানের জন্য আমাকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ভরে সাবমিট করতে হবে। হ্যাঁ, তারপরে অ্যাপ্লিকেশনের সাথে একটা প্রিসক্রাইব ফি থাকে, ওই ফিটা কত ওটা ওদের ওয়েবসাইটে লেখা আছে। কয়েকটা জিনিসের জন্য 200 টাকাও হয়, কয়েক কাজের জন্য 500 টাকাও হয়। আপনি কি বিষয় নিয়ে কাজ করেছেন, আপনার নেচার অফ ওয়ার্কটা কি, তার উপরে ফি ডিপেন্ড করে। তারপর ওই অ্যাপ্লিকেশনটা সাইন করে ডিমান্ড ড্রাফট নালে পোস্ট করে দিলেই হবে। পোস্টটা করতে হবে রেজিস্ট্রার অফ কপিরাইটস পেয়েবল অ্যাট নিউ দিল্লি এই নামে। আর যদি আপনি ফিজিক্যালি করতে চান না, আপনি ই অ্যাপ্লিকেশনও করতে পারেন ওদের গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে। তারপর একটা প্রশ্ন আসে কি যদি আমার কাজটা এখন অব্দি পাবলিশ হয়নি, তাহলেও কি আমি কপিরাইটের জন্য রেজিস্টার করতে পারি? হ্যাঁ, পাবলিশড আর আনপাবলিশড দুটোই কাজ, মানে দুটোই রেজিস্টার করা যায় কপিরাইটের জন্য। যদি আমার কাজ এখন অব্দি পাবলিশ হয়নি, তাহলে ম্যানুস্ক্রিপ্টটাও আমাকে পাঠাতে হবে, অ্যাপ্লিকেশন আর ফি আর ওর কপিও পাঠাতে হবে। তো যদি আমি একটা রিসার্চ পেপার লিখছি এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইন ইন্ডিয়া, হ্যাঁ, আমি সব কাজ করে নিয়েছি, ডেটা সব অ্যারেঞ্জ করে নিয়েছি, রেজাল্টস পেয়ে গেছি, কিন্তু এখন অব্দি আমি কোনো জার্নালে দিইনি ওটাকে পাবলিশ করার জন্য। আমার কাছে ম্যানুস্ক্রিপ্টটা রেডি আছে, কিন্তু আমি জানি এই কাজটা না খুবই ইউনিক, এরকম কাজ কেউ করেনি, আর আমার কপিরাইট চাই। তো আমি এই ম্যানুস্ক্রিপ্টের বেসিসেও আমি একটা কপিরাইট ফাইল করতে পারি। এইবার আপনাদেরকে দেখাই এই www.copyright.government.gov.in, এটা হচ্ছে কপিরাইটের ওয়েবসাইট ভারতবর্ষের জন্য। যেই আপনি এই ওয়েবসাইটটা টাইপ করবে, এই একটা পেজ খুলবে। হ্যাঁ, বা হাতে আপনি দেখতে পারেন এই রেজিস্ট্রেশনের জন্য পুরো প্রসেসটা লেখা আছে। এটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আগে কপিরাইটটা আপনার অ্যাপ্লিকেশনটা ফাইল করতে হবে, পুরো এই যা ফর্ম 14 যা আছে ওটা আপনি ভরে নিন, আর যা দরকার আছে সবকিছু আপনি সাবমিট করে দিন। হ্যাঁ, আপনাদেরকে আমি বলেছিলাম কি কপিরাইট সোসাইটির জন্য যে কেউ রেজিস্টার করতে পারে, তো শুধু অ্যাপ্লিকেশন নিজের কাজের জন্য না, যদি আমি কপিরাইট সোসাইটি বানাতে চাই তার জন্য অ্যাপ্লিকেশন এর ফর্ম এখানে পাওয়া যাবে। একবার আপনি ফর্মটা সাবমিট করে দিয়েছে, তারপরে ওটার কি স্টেটাস হলো, এখন অব্দি ওরা পেয়েছে কিনা, ওরা ভেরিফাই করেছে কিনা, ওটা এই স্টেটাস অফ দি অ্যাপ্লিকেশনে দেখা যাবে। একবার ওরা ভেরিফাই করে নিয়েছে, তাহলে ওই রিসিভড অ্যাপ্লিকেশনে আপনার কাজের নাম এসে যাবে। একবার অ্যাপ্লিকেশন রিসিভ হয়ে যায়, তারপরে আপনাকে 30 দিন অপেক্ষা করতে হবে। তো ওয়ার্ক অ্যাওয়েটেড অ্যাপ্লিকেশন, ওটাতে আপনার নাম এসে যাবে আর কাজের নামও এসে যাবে। এই 30 দিন কেন আমরা অপেক্ষা করছি? যদি কারুর লাগে কি এই কাজটা ওরা আগেই করে নিয়েছে, আপনি কিছু নতুন করছেন না, তো এই 30 দিনের মধ্যে
ওরা ক্লেম করতে পারে কি এটা আমার অরিজিনাল কাজ, আপনার না। আর যদি রেজিস্ট্রারও কোথাও থেকে খুঁজে পায় কি এরকম কাজ আগেই হয়ে গেছে, তাহলে আপনার কপিরাইটের যা ক্লেম আছে ওটা রিজেক্ট হয়ে যাবে, তাহলে আপনি কপিরাইট পাবেন না। কিন্তু যদি সবকিছু ভালো যায় আর অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হয়, তাহলে আপনাকে ওই প্রসেসিং ফি পে করতে হবে। আর ফিটা আমি বললাম ওদেরই ওয়েবসাইটে এক পুরো ডিটেইলে লেখা আছে কি কি কাজের জন্য কত ফি পে করতে হবে, কোন টাইপের কপিরাইটের জন্য কত ফি দরকার। হ্যাঁ, তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। তারপর আমরা দেখিনি কত বছরের জন্য কপিরাইট হয়। সাধারণত কপিরাইট হয় 60 বছরের জন্য। যদি অরিজিনাল সাহিত্য আছে, ড্রামা আছে, মিউজিক না আর্টিস্টিক ওয়ার্ক আছে, তো এই 60 বছরের যা পিরিয়ড হয় ওটা যা অথার তার মৃত্যুর পরের যা নেক্সট ইয়ার হয় তখন থেকে স্টার্ট হয়, শুরু হয়। কিন্তু যদি সিনেমা আছে, না গানের রেকর্ডিং, না ছবি, না কারুর মৃত্যুর পরে যদি কারোর কিছু পাবলিশ হয়েছে, না যদি কেউ এরকমই কিছু একটা পাবলিশ করে দিয়েছে নাম ছাড়া, না অন্য কোনো সুডোনিম ইউজ করে একটা পাবলিশ করেছে কাজটা, না যদি গভর্নমেন্টের কোনো কাজ আছে, না কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাজ আছে, তাহলে এই 60 বছরের যা পিরিয়ডটা শুরু হয় ওটা হচ্ছে ডেট অফ পাবলিকেশন থেকে। তো যদি আমি নিজের কাজটা, আমি গভর্নমেন্টের জন্য চাকরি করি, আমি নিজের কাজটা শেষ করে দিয়েছি 2012-তে, কিন্তু ওই কাজটা পাবলিশ হয়েছে জানুয়ারি 2013-তে, তাহলে কপিরাইটের সময়টা শুরু হবে ওই জানুয়ারি 2013 থেকে, আর নাকি 2012 থেকে। ঠিক আছে? তারপর কমন কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানে কি লঙ্ঘন আছে কপিরাইটের। যদি আমি কোনো কিছু একটা কপি করছি বিক্রি করার জন্য, নাহলে প্রফিট কামানোর জন্য, তাহলে ওটা লঙ্ঘন। হ্যাঁ, একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আমি বেশভাগই কলেজে আপনারা দেখে থাকবেন কি একটা রেফারেন্স বই হলো, রেফারেন্স বই আছে কোনো খুব একটা ফেমাস অথরের, তো ছেলেমেয়েরা কখনো কখনো কি করে, ওটা একজন কেউ কিনে নিল বইটা, হ্যাঁ, তারপর ওটা ফটোকপি করে দিল, আর তারপর ওটা বিক্রি করতে লাগলো। যাদের চাই, হ্যাঁ পুরো বইটা কিনতে হবে না আপনাদেরকে, ওই চ্যাপ্টার গুলোটা শুধু নিয়ে নিন, কিন্তু পয়সা দিতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কপিরাইটের লঙ্ঘন, তো এটা অ্যালাউড নেই। তাছাড়া যদি আমি কোনো বিদেশ থেকেও বই, যেটা অলরেডি বিদেশে ফটোকপি হয়ে গেছে আর ওরা বিক্রি করছে, আসল অরিজিনাল কাজটা না, কপিড কাজটা, আর ওটা আমি ইম্পোর্ট করছি ভারতবর্ষে, তাহলেও এটাকে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানা হয়। যদি তারপর আবার আমি কোনো বই না সিনেমার কপি বানিয়ে পাবলিকে এক্সিবিশনে ডিসপ্লে করছি, তাহলে ওটাকে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট বলে। আমরা একটা পাইরেটেড সিরিজ যা বলি, কি একটা সিনেমা হলো, ওটার অরিজিনাল সিডি আসতো, তারপরে ওটা আমরা কপি বানিয়ে, আমরা না মানে ওই দোকানদার গুলো কপি বানিয়ে ওগুলো সিডি গুলো বিক্রি করতো, ওগুলো সব কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের আছে। কিন্তু যদি আমি কপি করে নিই তাহলে কি মানে কি ক্ষতিটা কি হবে, ওটা একটু পরে আসবো কি ওটার কি কপিরাইটটা ক্রিমিনাল অফেন্স আছে কিনা, ওটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। তারপর এক্সেপশনস টু ইনফ্রিঞ্জমেন্ট আন্ডার ফেয়ার ইউজ ল ইন ইন্ডিয়া, ওটাতে কি আসে, মানে কি কাজ যখন, কোন কাজগুলো যদি আমি কপি করি না, কিছু একটা পার্ট আমি কোনো কাজ থেকে নিই, তো ওটা কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্ট কখন মানা হবে না, ওটা জেনে নি। তো কপিরাইট অ্যাক্ট 1957 এর সেকশন 52 এক্স্যাক্টলি বলে কোন কাজগুলো কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্ট মানা হয় না। হ্যাঁ, তো যদি আমি কোনো একটা রিসার্চ পেপার হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের উপরে, হ্যাঁ,
ওটা আমি ইউজ করলাম নিজের পার্সোনাল ব্যক্তিগত ব্যবহারের জন্য। হ্যাঁ, আমি বিক্রি করছি না, ওটার কপি বানিয়ে কাউকে সার্কুলেট করছি না, ওটা শুধু আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজের কাছে ওই রিসার্চ পেপারটা ইউজ করছি, তাহলে ওটা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানা হয় না। তাছাড়া যদি আমি কারোর কাজ ক্রিটিসিজমের জন্য না রিভিউর জন্য করি, তাহলেও ওটা মানা হবে না। না যদি আমি কারেন্ট অ্যাফেয়ার্স মানে পুরো জগতে কি হচ্ছে ওটা আমি বলতে চাই, না রিপোর্ট করতে চাই, না ওটাও কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানা হবে না। তাছাড়াও অনেক এক্সেপশনস আছে। আপনি যদি ওয়েবসাইটে যান, দেখাচ্ছি, এই www.copyright.government.in, ওখানে যদি আপনি যান তাহলে সব এই এক্সেপশনস জানা যাবে। আমরা এই রিসার্চ নিয়ে কাজ করছি, এই জন্য আমি এটার উপরেই ফোকাস করছি কি এইসব আমরা কখনো কখনো করি। তো আপনার মাথায় এই প্রশ্ন আসতেই পারে কি আমরাও তাহলে কি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের জন্য রেসপন্সিবল? না, এগুলো কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানা হয় না। হ্যাঁ, তারপর আমি বলছিলাম কি ক্ষতিটা কি যদি আমি কপিরাইট ইনফ্রিঞ্জ করি, না আমি সিডি পাইরেট করে যদি এখানে ওখানে বিক্রি করি, তাহলে কি অসুবিধাটা কি? হ্যাঁ, তো কপিরাইট হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স। সেকশন 63 যা আছে কপিরাইট অ্যাক্টে, ওটা আমাকে বলে যদি আমি কপিরাইট ইনফ্রিঞ্জ করি তাহলে আমাকে জেলে ভরে দিতে পারে। এখন এটার জন্য কি কোনো আলাদা কোর্ট আছে? যদি কেউ আমার রিসার্চ পেপারের কপি বানিয়ে বিক্রি করে এখানে সব জায়গায়, তাহলে আমি কোথায় যেতে পারি? এটার জন্য কোনো আলাদা কোর্ট নেই, যে কোনো নর্মাল কোর্টেই আপনি যেতে পারেন আর ওখানে একটা কেস ফাইল করতে পারেন। তো ডিস্ট্রিক্ট কোর্ট যা আছে, এই যত সিভিল সুটস আছে ওরাই হ্যান্ডেল করে। তো যদি আমি জানতে পারি কি আমার রিসার্চ পেপার কেউ আমাকে অ্যাট্রিবিউশন না দিয়ে এখানে সব ইউজ করছে, তাহলে আমি ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে ফাইল করতে পারি একটা কেস। তারপর এটার রেমেডিটা কি? তো একটা তো রেমেডি হচ্ছে যত কপি বানানো হয়েছে ওগুলো সবকিছুই আমার ওনারশিপে এসে যাবে। ওটার ওনারশিপ যে কপি বানিয়েছে ওর কাছে থাকবে না। তো যদি এই টাইটানিক ফিল্মের আমি 100টা কপি বানালাম, যত কপিজ বানিয়েছি ওটা যে ওনার মানে যে অ্যাকচুয়ালি টাইটানিক ফিল্মটা বানিয়েছে ওর কাছে চলে যাবে আর আমার কাছে থাকবে না। হ্যাঁ, তাছাড়া পয়সাও দিতে হবে, পেনাল্টি ফি, আর তারা জেলও হতে পারে। তো যদি প্রথমবার করা হচ্ছে তাহলে 6 মাসের জন্য জেলে দিতে পারে, আর 50,000 পেনাল্টি ফি হবে মিনিমাম, ওর থেকে বেশিও হতে পারে। যদি দ্বিতীয়বার করা হচ্ছে তাহলে মিনিমাম পানিশমেন্ট হচ্ছে 1 বছর জেল আর মিনিমাম 1 লাখ টাকা ফাইন। খুবই গম্ভীর ব্যাপার, কিছু করার আগে 10 বার ভাববেন কি আমি কপিরাইট ইনফ্রিঞ্জ করছি না তো। হ্যাঁ, তো এইবার আমরা এই একটু সামারাইজ করে নি কি এই পুরো লেকচারে আমরা কি পড়লাম। প্রথমে আমরা কপিরাইটের মানে বুঝলাম। কপিরাইটের মানে হচ্ছে যে আমি যদি নিজের একটা ইউনিক কাজ করেছি, ওটা সাহিত্যতে হতে পারে, ড্রামাতে হতে পারে, হ্যাঁ, রিসার্চ পেপার হতে পারে, আমি একটা বিল্ডিং এর প্ল্যান বানিয়েছি, ওটাও সবকিছুই কপিরাইটের আন্ডারে আসে। তো যদি আমি একটা কিছু ক্রিয়েটিভ কাজ করেছি, তো ওই ক্রিয়েটিভ কাজ করার জন্য আমার কি অধিকার, ওগুলো সব কিছু কপিরাইটে এসে যায়। হ্যাঁ, তারপর কপিরাইট এই অনেকগুলোই বিষয় কভার করে। এই বললাম সাহিত্য, কবিতা, ছবি, সিনেমা, তারপর রিসার্চ পেপার, পাবলিক স্পিচ, সবকিছুই কপিরাইটে আসে। তারপর আমরা জানলাম কি অথার যা আছে, অথারকেই প্রথম ওনার মানা হয় কপিরাইটের। কিন্তু অথার আর ওনারশিপের মধ্যেও একটা ডিফারেন্স আছে, আর এই ডিফারেন্সটা এই কপিরাইট অ্যাক্ট অফ 1957 বলা আছে। কি ডিফারেন্স? তো যদি আমি কোথাও চাকরি করছি আর চাকরির সময় যদি আমি কোনো একটা রিসার্চ পেপার বানিয়েছি, লিখেছি, তাহলে ওটার ওনারশিপ চলে যাবে আমার এমপ্লয়ারের কাছে, আমার কাছে থাকবে না। হ্যাঁ, এটা জানলাম আমরা ওনারশিপ নিয়ে। তারপর
আমরা দেখেছি কি ইন্ডিয়াতে ল, যা কপিরাইট নিয়ে ল আছে, ওটা প্রথমবার আসে, এনফোর্স করা হয় কপিরাইট অ্যাক্ট অফ 1957, আর ওটা এনফোর্স করা হয় 1958 এর জানুয়ারিতে। ওটাকে 6বার অ্যামেন্ড করা হয়েছে, আর লেটেস্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2012। তারপর আমরা জানলাম কি কপিরাইটটাকে রেজিস্ট্রেশন করা জরুরি না, কিন্তু যদি আমি কপিরাইটের জন্য রেজিস্টার করি তাহলে আমি এটা কোর্টে পরে প্রমাণ দিতে পারি কি এই কাজের কপিরাইটটা আমার কাছে আছে। হ্যাঁ, তাহলে আমার কোনোই অসুবিধা হবে না। তাও বলতে যদি আমি নাও করি তবুও আমার কাছে ওই অথরের যা যতই অধিকার হয় ওগুলো আমার কাছেই থাকবে। তারপর অথরের অধিকারগুলো কি? একটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, আর একটা হচ্ছে নৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার মানে যদি কেউ আমার কাজটা ইউজ করে, একটু মডিফাই করে, ডিস্ট্রিবিউট করে, যাই করে, ওটার জন্য আমি রয়্যালটি পাবো, তাহলে মানে পয়সা পাবো। হ্যাঁ, আর নৈতিক অধিকারের মানে কি যদি আমি পয়সা নাও পাই, লোকে জানবে কি এই কাজটা কে করেছে, আমার নাম হবে জগতে। হ্যাঁ, তো ওটা হচ্ছে আমার মরাল অধিকার। তাছাড়া আমরা এটাও জেনেছি কি রেজিস্ট্রেশনের প্রসেসটা কি। তো রেজিস্ট্রেশনের জন্য আমরা ফিজিক্যালি করতে পারি আর অনলাইনও করতে পারি। তো ফিজিক্যালি কোথায় করতে পারি? আমরা কপিরাইট রেজিস্ট্রেশন অফিস যা আছে, কপিরাইট অফিস, ওটা হচ্ছে নিউ দিল্লিতে। তো একটা অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে পারি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর্ম ভরে ওটাকে সাইন করে যা ফি দরকার আছে আমার কাজের যা নেচার অফ ওয়ার্ক আছে, ওটার ফিটা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে ওই রেজিস্ট্রেশন অফিসে। আর যদি আমি ফিজিক্যালি করতে চাই না, আমি ওদের অনলাইন ওয়েবসাইট www.copyright.gov.in থেকে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা ভরতে পারি। আমি এটাও দেখতে পারবো কি আমার অ্যাপ্লিকেশনের স্টেটাস কি, কত পয়সা দিতে হবে, আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে কি অ্যাপ্রুভ হয়েছে, সবকিছুই জানা যাবে এই অনলাইন প্ল্যাটফর্মে। কপিরাইট অফিসের যা কি বলে হেড হলো, ও হচ্ছে রেজিস্ট্রার। রেজিস্ট্রার যে আছে তাকে অ্যাপয়েন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে অ্যাপয়েন্ট করে। হ্যাঁ, আর কপিরাইট অফিস ছাড়া আর দুটো কপিরাইট অথরিটিজ আছে ভারতবর্ষে, ওটা হচ্ছে কপিরাইট বোর্ড আর কপিরাইট সোসাইটি। কপিরাইট বোর্ড যত রেজিস্ট্রেশন রিলেটেড না যাই কপিরাইট রিলেটেড ডিসপিউটস আছে, বেশ কয়েকটা ডিসপিউটস কপিরাইট বোর্ড হ্যান্ডেল করে। কপিরাইট সোসাইটি হচ্ছে এই অথর আর ওনার, এরা সব সঙ্গে মিলে একটা কপিরাইটের রিডিস্ট্রিবিউশন, মডিফিকেশন যত অধিকার আছে ওই সব সামলায়। হ্যাঁ, তারপর আমরা জানতে পারলাম কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টস কি না কপিরাইটের লঙ্ঘন কি। যদি আমি কোনো কারুর কাজের কপি বানিয়ে ওটা বিক্রি করি, কেন কি আমার পয়সা চাই না, প্রফিট কামাতে চাই, তাহলে ওটাকে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট বলা। আমি আপনাকে উদাহরণ দিয়েছিলাম, যদি একটা বইয়ের আমরা কপি বানিয়ে বিক্রি করি, তাহলে ওটা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানা হয়। কিন্তু যদি আমরা ওটা নিজের পার্সোনাল ব্যক্তিগত ইউজের জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য ইউজ করি, মানে ব্যবহারের জন্য করি, তাহলে ওটা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানা হবে না। হ্যাঁ, যদি আমি কারোর রিসার্চ পেপার ইউজ করছি ক্রিটিসাইজ করার জন্য, তাহলে ওটা মানা হবে না। না যদি আমি পুরো জগতে কি হচ্ছে, এখন কি হচ্ছে ওটা জানতে চাই, না রিপোর্ট করতে চাই, তাহলে ওটা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট মানা হবে না। ঠিক আছে, এইসব আমরা জেনে নিয়েছি। তাছাড়া হ্যাঁ, কপিরাইট কত বছরের জন্য হয়? কপিরাইট সাধারণত ভারতবর্ষে 60 বছরের জন্য হয়। আর কি কি ধরনের কাজ আছে তার উপরে ডিপেন্ড করবে কি ওই টার্ম অফ কপিরাইট না বছর যা আছে 60 বছর কোন টাইম থেকে শুরু হবে। যদি লিটারেরি ওয়ার্ক আছে, সাহিত্য না শৈল্পিক না শুধু সাহিত্যর যদি কাজ আছে, লিটারেরি ওয়ার্কস যদি আছে, তাহলে ওই অথরের মৃত্যুর পরের বছর থেকে কপিরাইটের ওটা শুরু হবে।
কিন্তু যদি গভর্নমেন্টের কাজ আছে তো যে বছরে আমি পাবলিশ করেছি সেই বছর থেকেই 60 বছরের পিরিয়ডটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়াও এইগুলো আমরা সব কভার করে নিয়েছি। আপনাদেরকে এই ওয়েবসাইটের ই অ্যাপ্লিকেশনের প্রসেসটা দেখিয়ে দিলাম। আর আমরা এটাও জানলাম কি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট যা আছে এটা একটা ক্রিমিনাল অফেন্স, এটার সিভিল রেমেডি আছে। তো যদি আমি জানতে পারি কি কেউ আমার কাজ কপি করে বিক্রি করছে, তাহলে আমি যে কোনো একটা কোর্টে গিয়ে কেস ফাইল করতে পারি। আর এটা পানিশেবল অফেন্স, তার মানে কি আমি পয়সা, যে এই ক্রাইমটা কমিট করলো তাকে জেলে পুরে দিতে পারে। আর তাছাড়া ফাইনও পে করতে হবে, যেটা কি 50,000 হতে পারে আর 8 লাখ টাকার থেকেও বেশি হতে পারে যদি দ্বিতীয়বার করছে। হ্যাঁ, তো আজকে আমরা এই রিসার্চ এথিক্সে এই একটা অংশ কপিরাইট নিয়ে কথা আলোচনা করলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি যাই আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগে।